তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে। আমরা যে বারবার বলছি যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে না, তার এটাই হচ্ছে তার ভিত্তি। তৃণমূলকে শেষ করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল আজকে সেই দলের সেই মিছিল করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কার্যত দেখা যায় না, বেমানান। এ রাজ্যে যে বিরোধী দলের কোনো অধিকার নেই তাদের বারবার কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে, এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আপনি সালিসির কথা বলছিলেন, এর আগে সালিসির লজ্জার ঘটনা সামনে আসলো। এবার মালদার হরিশ্চন্দ্রপুর সালিসি বসিয়ে 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ। গা ঢাকা অভিযুক্তদের। গা ঢাকা এই কারণে গা ঢাকা দেয়নি, পুলিশকে বলে কোনো জায়গায় গিয়ে বসে আছে, ঠিক সময় সুযোগ বুঝে সমস্ত কিছু ম্যানেজ করে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র গ্রহ তারা বিচার করে ওকে আবার পুলিশ সামনে নিয়ে আসবে। গা ঢাকা দেবার কোনো প্রশ্ন নেই। পঞ্চায়েতের প্রধান, ওপরে ভগবান নিচে প্রধান, সে কোনো সময় পাল্টানো যায় নাকি? সে গা ঢাকা কেন দেবে? দেখুন, যেখানে পুলিশের কাছে গিয়ে মানুষ কোনো সাহায্য পাচ্ছে না, পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না, মানুষ অভিযোগ কোথায় জানাবে? পুরো ব্যবস্থাটাই তো রাজনীতিকরণ শুধু নয়, পুরো ব্যবস্থাটার ওপরই তো তৃণমূলের একটা দখলদারি প্রতিষ্ঠা হয়ে গেছে। এক বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, তারাই রাজত্ব করছে। 21শে জুলাই ঠিক আগে দেখা গেল যেখানে এত বড় জয় পালন করলো তৃণমূল, সেখানে কেন্দ্রাতে তৃণমূলের শতাধিক কর্মী তারা পার্টি অফিসে তালা লাগিয়ে দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা। তৃণমূলের কোথায় বিরাট জয় আপনি দেখলেন? ওরা পালন করতে জয় পালন, জয় তো পালন করবে, জিতেছে আনন্দ করবে, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা বরঞ্চ উল্টে অভিনন্দনও জানিয়ে দিয়েছি। কিন্তু জয়ের মার্জিনই প্রমাণ করে দিচ্ছে এটা কি ধরনের নির্বাচন হয়েছে। আর তৃণমূলের 29টা আসন জয়, এ তো মনে হচ্ছে ভারতবর্ষ জয় করে ফেলছে। কথা ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু যে তিমির সেই তিমিরই, দিল কি আর মা আসু সে বহে গায়ে, সেটারই আর কি নমুনা বিভিন্ন জায়গায়। দল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ দল ছেড়ে দিচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে তৃণমূল কর্মীরা দল ছেড়ে দিচ্ছে। দেখুন, আবার এটার মধ্যে না বলে শুভেন্দু চক্রান্ত, শুভেন্দু লোডশেডিং এ তাড়া করেছিল বলতে পারে। ডেবরার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে তাহলে এখন বিরোধী দলনেতার দিকে আঙুল তুলবে। তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে। আমরা যে বারবার বলছি যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে না, তার এটাই হচ্ছে তার ভিত্তি। তৃণমূলকে শেষ করবে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, 21শে জুলাই প্রস্তুতি পর্বে সেখানেও দেখা যাচ্ছে প্রবীণদের আধিপত্য, প্রবীণদের কার্যত দেখা যাচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বে। নবীনরা যদি আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় সেটা তাদের ব্যাপার, অন্য দলের ব্যাপারে আমরা কি বলবো। শারীরিকভাবে যদি কেউ ফিট থাকেন তাকে আপনি কি করে আনফিট ঘোষণা করে দেবেন? প্রত্যেক এলাকা থেকে টাকা তুলে দিতে হবে। তাই এর আগে আমরা দেখেছি মুরগি বিক্রেতাকে গুলি, এখন দেখছি মাছ বিক্রেতাকে গুলি। এবার যারা দুধ বিক্রি করেন তারা একটু সাবধানে থাকবেন কৃষ্ণনগরে। ভাটপাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের নেতার হাতে বন্দুক, ভাইরাল ছবি প্রকাশ্যে। কি করে ছাত্র নেতার হাতে বন্দুক পেল প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে তো একমাত্র এখন রোজগারের পথ হচ্ছে কার্যত দখলদারি, এলাকার দখলদারি, সরকারি জমির ওপরে দখলদারি, পুকুরের ওপরে মাটি ফেলে তার উপরে দখলদারি, নদীর বালির ওপরে দখলদারি। স্বাভাবিকভাবেই হ্যাঁ, ছাত্র দেখেছে এ কাজ পেন দিয়ে হবে না, এ কাজ বন্দুক দিয়ে হবে, সুতরাং সে বন্দুক হাতে নিয়েছে। এ আর নতুন কি আছে? তৃণমূল ছাত্র পরিষদের হাতে বন্দুক থাকবে, এটাই তো স্বাভাবিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এত অস্ত্র, গুলি, বোমা কোথা থেকে আসছে? নজর এড়িয়ে ঢোকার পথ কোন?
কোন দিকে পুলিশের ভূমিকা কি, কিভাবে দেখছেন আপনার ওভারঅল এত অস্ত্রের ঝঞ্ঝনানি, এত গুলি? তো অস্ত্র তো পশ্চিমবঙ্গেও তৈরি হয়। পশ্চিমবঙ্গে অস্ত্রের কারখানা নেই না? পশ্চিমবঙ্গ থেকে অস্ত্রের কারখানা হয়নি। এখন বিহার অনেকটা শান্ত। আগে মুঙ্গের থেকে আমাদের এখানে কাটা পিস্তল ঢুকতো। একটা সময় ছিল হাওড়ার বেল ইলিয়াস রোড, এদিকে শ্রীরামপুর, এখানে শিয়ালদার বাজার, সব জায়গায় এই ধরনের কারবার চলতো বলে আমরা দেখেছি। তার পরবর্তীকালে দেখলাম উত্তর 24 পরগনার মালঞ্চর পাশে একদম পিস্তল তৈরি হচ্ছে, সেখানেও রেড হলো, সরকারি পুলিশ ধরেছিল। তা বোমাও আছে, পিস্তলও আছে। আসলে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করেছে সরকারটা তাদের, কারণ সবাই মিলে এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। সেই জন্য চারিদিক থেকে এখন বেরিয়ে আসছে, আর আরো বেরোবে। এটা প্রকৃতির নিয়মেই বেরোচ্ছে, এটা থামবে না। 2017 সালে ওয়েমার্কশিট নষ্ট করা বেআইনি হয়েছিল, সেটা আদালতের কাছে মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং অরিজিনাল রেজলিউশনও আদালতে জমা দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্যের একার সিদ্ধান্তে ওয়েমার্কশিট নষ্ট করা হয়েছে, আদালতকে স্পষ্ট করে জানানো হলো। তো মানিক ভট্টাচার্য যদি জেলে, কিন্তু এই নষ্ট করে দেওয়ার জন্য যাদের মেধা প্রতারিত হয়ে গেল, যাদের জীবন যৌবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, তাদের কি হবে? একা মানিক ভট্টাচার্যের এত শক্তি ছিল যে সে ওয়েমার্কশিট পাল্টে দেবে, পুরো সিস্টেমটাকে বদল করে দেবে? এটা সম্ভব কোনোদিন? মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা বা আর কি পার্থ চট্টোপাধ্যায়, এরাই শুধু এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, আর কেউ ছিলেন না। মানিক ভট্টাচার্য অপরাধী, মানিক ভট্টাচার্যের অপরাধের দৃশ্যমানতা আছে, মানিক ভট্টাচার্যের কীর্তি সম্পর্কে মানুষ অবহিত আছে, কিন্তু মানিক ভট্টাচার্য এত বড় মাপের কেউ নয় যে সেই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সে চালিয়ে নিয়ে গেছে। দাদা, জামাল নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে জামাল, জামাল সোনারপুরের শিকড়। হ্যাঁ, সোনারপুরে জামাল উদ্দিনের ভাই বলছেন তার দাদা দ্বিতীয় শাহজাহান শেখ রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলি, বন্দুক, সালিশসভা, মারধর করত। জামাল হোক, জয়ন্ত বা তৃণমূলের নেতাদের শাসানি, পুলিশদের অত্যাচার, সবই এই বাংলায়। তৃণমূলের সাহায্যে এই দুষ্কৃতি। দেখুন, এই শাহজাহানরা বিভিন্ন নামে, বিভিন্ন বেশে, বিভিন্ন অবস্থায় সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছে। শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়, জামাল কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, এখানে কে সুজয় না কে আছে সেও কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। পুরো এটা একটা ব্যবস্থার ফসল মাত্র। এই অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একটা রাজনৈতিক শক্তি যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাষ্ট্র ক্ষমতায় চলে আসে,